আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, একটি গুরুত্বপূর্ণ সুসংবাদ দিয়ে আজকে আমি আমার আলোচনা শুরু করতে চাই। বাংলাদেশিদের জন্য খুলে গেল মালয়েশিয়ার শ্রমবাজার। নিঃসন্দেহে এটি বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ সুসংবাদ। আমরা জানি আমাদের বৃহত্তম শ্রমবাজার হচ্ছে মালয়েশিয়া। হাজার হাজার বাংলাদেশের শ্রমজীবী মানুষ সেখানে নানা উপায়ে উপার্জন করে তারা যেমন নিজেদের স্বপ্ন পূরণ করেন, তেমনি করে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের একটি গুরুত্বপূর্ণ খাত বা রেমিটেন্স প্রবাহ এখানে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখেন আমাদের এই বাংলাদেশের শ্রমজীবী ভাই বোনেরা। গত 6ই জুলাই সোমবার এই বাজারটি আমাদের জন্য উন্মুক্ত হলো। আমি এই সংবাদটি আনুষ্ঠানিকভাবে মিডিয়ায় এসেছে, আমি প্রথমেই আপনাদের সেই সংবাদটি একটু উল্লেখ করি। বাংলাদেশের জন্য আবারও খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার। গত 6ই জুলাই সোমবার থেকে এই শ্রমবাজার উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী। তিনি গত 7ই জুলাই সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলোচনাকালে এক প্রশ্নের জবাবে তিনি এই সুসংবাদটি আমাদের জন্য প্রদান করেন এবং তিনি বলেন যে তারেক রহমান সাহেবের সাম্প্রতিক মালয়েশিয়া সফরের পর দুই দেশের আলোচনা এই অগ্রগতি এসেছে। সরকারের আশা আগামী 1 থেকে 2 মাসের মধ্যে বিনা খরচে বাংলাদেশের শ্রমজীবী ভাই বোনেরা মালয়েশিয়ায় যেতে পারবে। বিনা খরচ বলতে এখানে বিমান ভাড়া, মেডিকেলের জন্য একটা সরকারি ফি এবং অন্যান্য আনুষঙ্গিক যেটি একেবারে সরকারি পর্যায়ে নির্ধারিত টাকা, সেটি বাদে আর অন্য কোনো টাকা যেটি নিয়ে অনেক নাম বদনাম আছে সেই ধরনের কোনো টাকা ব্যয় করার প্রয়োজন হবে না। এবার এই যে কর্মী নিয়োগ, মালয়েশিয়ায় কর্মী পাঠানো, এতেও কিন্তু একটি বড় ধরনের পরিবর্তন এসেছে। আগে মালয়েশিয়ায় রিক্রুটিং এজেন্সিগুলো এটা তারা নির্বাচন করতেন, ফলে এর মধ্যে একটা বড় ধরনের সিন্ডিকেশন প্রভাব বিস্তার করত এবং বিশেষ করে বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে এই সিন্ডিকেশনটি, এই দালাল চক্রটি ব্যাপক প্রভাব বিস্তার করে এই খাত থেকে 20 থেকে 25,000 কোটি টাকা তারা লুটে নিয়ে গেছে। সেটি সরকারের প্রশ্রয় হয়েছে। সরকারপন্থী ব্যবসায়ীরা, তাদের নেতাকর্মী, দালালরা, বিশেষ করে একজন সাবেক সেনা কর্মকর্তা, চরম বিতর্কিত সাবেক সেনা কর্মকর্তা জেনারেল মাসুদ উদ্দিন, তার নামটি এই সিন্ডিকেশনে আলোচনায় এসেছে, যিনি এখন জেলে আছেন এবং এই শ্রমবাজার থেকে লুটে সবচেয়ে বড় আলোচনার নামটি হলো এই জেনারেল মাসুদ উদ্দিন। ফলে সরকারের প্রশ্রয় সরকারপন্থী ব্যবসায়ীরা এখানে একটা বড় ধরনের সিন্ডিকেশন করে গরিব মানুষকে শোষণ করে, যারা নিজেদের জমি জায়গা মূল্যবান সম্পদ বিক্রি করে পরিবারের স্বপ্ন পূরণ এবং দেশে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি, এই দুটি মহৎ উদ্দেশ্যে তারা এই নিয়োজিত হতেন, তাদের কাছ থেকে নানাভাবে এই অন্যায়ভাবে অর্থ লোপাট করা হতো এবং যে কারণে একাধিক বা নানা অভিযোগের কারণে মালয়েশিয়ার এই শ্রমবাজারটি আমাদের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। সাম্প্রতিক সময় তারেক রহমানের 18 ঘন্টার মালয়েশিয়ায় সফরে সেখানকার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ব্যক্তিগতভাবে তারেক রহমানকে বন্ধুত্বের যে অপরিসীম উচ্চতায় গ্রহণ করেছিলেন সেগুলো আমরা জানি যে মাত্র 18 ঘন্টার সফর, কিন্তু এই সফরের পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার ভেরিফাইড ফেসবুকে একটি ভিডিও আপলোড করেছিলেন। সেই ভিডিওতে তারেক রহমানের সফরের নানা ভিডিও চিত্র ছিল, স্টিল চিত্র ছিল। সেখানে দুজন প্রধানমন্ত্রী যাদের বয়সের পার্থক্য 18-19 বছর, আমরা জানি 79 বছর বয়স্ক প্রধানমন্ত্রী হচ্ছেন আনোয়ার ইব্রাহিম, তিনি এই বয়সের এই ব্যবধানকে ঘুচিয়ে তারেক রহমানের সঙ্গে একেবারে বন্ধুর মতো যে মিশেছেন তার একটি উৎকৃষ্ট উদাহরণ হলো তিনি যে এই 2 মিনিট 40 সেকেন্ডের ভিডিওটি তার ভেরিফাইড ফেসবুকে আপলোড করেছিলেন। সেখানে একটি অত্যন্ত সুন্দর একটি গান, যেটি বাংলাদেশের একজন বাউল গীতিকার খোয়াজ মিয়া তিনি এই গানটি রচনা করেছেন এবং অত্যন্ত জনপ্রিয় একজন শিল্পী হাবিব এই গানে কণ্ঠ দিয়েছেন। এই গানের আরেকটি ফার্সি ভার্সন আছে, ওই ভিডিওতে যুক্ত করা হয়েছে, যে ফার্সি ভাষায় এই গানটি গেয়েছিলেন তাজাকিস্তানের একজন জনপ্রিয় শিল্পী মেহের নিগ্রি রুস্তম। এই যে ডিপ্লোমেসিতে এই নতুন একটা বার্তা, আমরা অনেক হাই প্রোফাইল রাষ্ট্রীয় সফর দেখেছি, সেখানে নানাবিধ অনেক সাফল্যময় উপাখ্যানও আমরা, এর কাহিনীও আমরা জানি, কিন্তু আনোয়ার ইব্রাহিম এই 2 মিনিট 40 সেকেন্ডের ভিডিওটিতে
এমন একটা তিনি তার উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং তিনি যেভাবে তারেক রহমানকে গ্রহণ করেছেন, তার স্ত্রীর সঙ্গে তারেক রহমানের স্ত্রীর যে ব্যক্তিগত কেমিস্ট্রি আমরা দেখেছি, দুই শীর্ষ নেতার মধ্যে যে বন্ধুত্ব ভাবাপূর্ণ অপরিসীম উচ্চতার একটা সম্পর্কের নিদর্শন আমরা পেয়েছি, আমরা তখনই প্রত্যাশা করছিলাম যে খুব শীঘ্রই মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে একটি সুসংবাদ আমাদের জন্য আসবে। আমরা এই সফরটি হয় 21 এবং 22 জুন, 2 দিন মিলিয়ে 18 ঘন্টার সফর, কিন্তু মাত্র 15 দিনের মাথায় 6 জুলাই আমরা এই শ্রমবাজার সম্পর্কিত এই সুসংবাদটি পাই। ফলে যারা এই সফর নিয়ে একটু বদরসিকতা করছিলেন, বিশেষ করে একজন পরিত্যক্ত রাজনীতিবিদ, আওয়ামী লীগ করেছেন, বিএনপি করেছেন, নানা সময় বদরসিকতাপূর্ণ আলোচনার জন্য যিনি অনেকের কাছেই পরিচিত, তিনি এভাবেই বলেছিলেন যে আনোয়ার ইব্রাহিম তার ভিডিওতে এই আমার বন্ধু মহাজাদু জানে এই গানটি সংযুক্ত করে মূলত তিনি তারেক রহমানকে ঠাট্টা করেছেন। তারেক রহমানের এই সফর থেকে গুরুত্বপূর্ণ কোনো প্রাপ্তির প্রত্যাশা করা বোকামি, এই ধরনের সমালোচনা করেছিলেন। সেই ধরনের মানুষদের মুখে, এদেরকে গোমূর্খ তো বলা যায় না কারণ লেখাপড়া তো জানে, মানুষদের মুখে এক ধরনের চপেটাঘাত এই 6 জুলাই শ্রমবাজার খুলে দেওয়ার এই সংবাদটি। নিশ্চয়ই বাংলাদেশের মানুষ এটি নিয়ে উৎসাহিত হবেন, কারণ প্রচুর সংখ্যক মানুষ যারা মালয়েশিয়ায় যাওয়ার জন্য অপেক্ষা করছেন, তাদের জন্য এই স্বপ্নের দুয়ার খুলে দেওয়া মাত্র সফরের 15 দিনের পরে এই সুসংবাদ, এটি নিশ্চয়ই অবশ্যই একটি চাঞ্চল্য সৃষ্টি করবে। এই যে রিক্রুটিং এজেন্সির কথা বলছিলাম, এটা মালয়েশিয়া আগে নিয়োগ দিত, এবারের নতুন নিয়ম অনুযায়ী এটা বাংলাদেশি এই রিক্রুটিং এজেন্সি তারা নিয়োগ দিবে এবং এখানে সিন্ডিকেট এবং দুর্নীতি কমার আশা করছেন সরকারের পক্ষ থেকে। আমরা প্রত্যাশা করি সরকারের এই কমিটমেন্টটি 100% বাস্তবায়নে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবেন, কারণ আবারও যদি সেই সিন্ডিকেশন, আবারও সেই দুর্নীতি, আবারই সেই দালালির মধ্য দিয়ে শ্রমজীবী মানুষের অর্থ শোষণ করে নিয়ে যাওয়া, এই প্রক্রিয়া কোনো কারণে এখন একটি রাজনৈতিক দল ক্ষমতায় বিএনপি, তার ছত্রছায়ায় যদি এটি ঘটে তাহলে এই রাষ্ট্রের দুর্ভাগ্যের আর সীমা পরিসীমা থাকবে না। এবং সেক্ষেত্রে এই পুরো প্রক্রিয়া যদি স্বচ্ছতা এটি নিশ্চিত না করা যায়, 100% নিশ্চিত করা না যায়, তাহলে ভবিষ্যতে আবারও এই শ্রমবাজার নিয়ে আর একটা জটিলতা তৈরি হতে পারে। প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ওই ইন্টারভিউতে আরও বলেছেন, এছাড়াও মালয়েশিয়া বাদেও খুব শীঘ্রই মরিশাস এবং জাপান থেকেও আমাদের জন্য সুসংবাদ আসবে। তাছাড়া আমাদের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ শ্রমবাজার আছে, যেমন সৌদি আরব, ওমান, কোরিয়া অর্থাৎ দক্ষিণ কোরিয়া, সেখান থেকেও খুব দ্রুত আলোচনার ভিত্তিতে বাংলাদেশের জন্য আরও সুসংবাদ আসবে, এমনটি আশা প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। আমরাও আশায় বুক বাঁধতে চাই যে আমাদের জন্য এই শ্রমবাজারগুলো আরও সহজ হোক, আরও বিস্তৃত হোক, আরও অবারিত হোক এবং আমাদের দেশের প্রচুর সংখ্যক বেকার মানুষ, তাদের কর্মের সংস্থান হোক, দেশ সমৃদ্ধশালী হোক, মানুষগুলো, পরিবারগুলো আরও বেশি উন্নত জীবনযাপন করুক, এটি আমরা প্রত্যাশা করি। আমরা এই যে বারবার এত কথা কেন বলছি, এই মালয়েশিয়ার শ্রমবাজার যেটি আমাদের সবচেয়ে বৃহত্তম শ্রমবাজারের একটি, সেখানে প্রথম 2008 সালে এই শ্রমবাজারটি আমাদের জন্য বন্ধ হয়ে যায়। ওই সমস্ত অনিয়ম, দুর্নীতি, আইনের ব্যত্যয় ঘটানো, সেখানে দালালরা নানা অবৈধ উপায়ে বাংলাদেশিদেরকে নিয়ে যেত, তারা সেখানে আইনি জটিলতার মুখে পড়তো, অনেকে জেলে সেই কষ্টের জীবন কাটাতে হতো, তাদেরকে ক্যাম্পে থাকতে হতো, খুব অমানবিক জীবনযাপন করতে হতো এই অন্যায়ভাবে যাওয়ার প্রশ্নে। এখনও যারা জেলে আছেন, আনোয়ার ইব্রাহিমের সাথে তারেক রহমানের কথা হয়েছে, আশা করি সে বিষয়ে আমরা খুব দ্রুত সুসংবাদ পাবো, আমাদের নাগরিকরা সেখান থেকে মুক্ত হবেন, এটা আমরা প্রত্যাশা করি। 2008 সালের পরে 2016 সালে অনেক দিন দরবার এবং প্রতিশ্রুতি দিয়ে এই শ্রমবাজারটি আবার চালু হয়, কিন্তু 2018 সালে মালয়েশিয়া আবার বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করেন ওই একই ধরনের অভিযোগের প্রেক্ষিতে, আইনের ব্যত্যয় ঘটানো এই অভিযোগ। 2022 সালের আগস্ট মাসে পুনরায় কর্মী পাঠানো শুরু হলেও 2024 সালের 1 জুন এই কর্মী পাঠানোটি বন্ধ হয়ে যায় এবং সেটি এখনো পর্যন্ত বন্ধ আছে বা ছিল। আগামী 1-2 মাসের মধ্যে এইখানে আমাদের লোক পাঠানো শুরু হবে। এই যে মালয়েশিয়ার সাথে আমাদের যে আস্থার সম্পর্কটি নতুন করে তৈরি হলো, প্রসঙ্গত উল্লেখ্য যে 1979 সালে জিয়াউর রহমান প্রথম মালয়েশিয়ার সঙ্গে এই অতীব সুসম্পর্কের এই ভিত্তিটি তৈরি করেছিলেন তিনি। পরবর্তীতে তার স্ত্রী
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় 1993 সালে নতুন করে মালয়েশিয়ার সঙ্গে আবার সম্পর্ক আরেকটি অন্য উচ্চতায় পৌঁছায়। সর্বশেষ এই 2026 সালের 21 এবং 22 জুন তারেক রহমানের সফরের মধ্য দিয়ে সেই পূর্ববর্তী সুসম্পর্কের একটা ধারাবাহিকতা এটি যেমন প্রতিষ্ঠিত হলো, আমার ধারণা এটি আরও অনেক বেশি আস্থাশীল এবং বিস্তৃত সম্পর্কের একটা দুয়ার খুলে দিল, এমনটি আমি ভাবতে চাই। এই যে সম্পর্কগুলো, বিশেষ করে মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক, এর কিন্তু একটা গুরুত্বপূর্ণ দুয়ার খুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমরা জানি সৌদি আরব প্রধানতম মুসলিম দেশের একটি, যেটি 1975 সালে জিয়াউর রহমান রাষ্ট্রীয় দায়িত্ব নেওয়ার পরেই বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছিল, স্বাধীনতার প্রায় 5 বছর পরে। এবং সেই নিমচারা কূটনীতি, আমি এটাকে বলবো যে এটি কতটা সফল। জিয়াউর রহমান সৌদি বাদশার জন্য রাষ্ট্রীয় সফরে যখন তিনি সৌদি আরব গিয়েছিলেন, তিনি তার জন্য নিম গাছ এবং বাংলাদেশ থেকে মাটি নিয়ে গিয়েছিলেন। আজকে তো আমরা দেখছি পবিত্র হজ ব্রত পালনের সময় সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ হাজিরা যেয়ে সেই নিম গাছের ছায়াতলে তারা তাদের প্রাণ জোড়ান। নিশ্চয়ই করে সদকা জারিয়া হিসাবে আল্লাহ তাআলা তার এই প্রিয় বান্দা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য একটা ভালো কিছু বিবেচনা করেই তিনি জিয়াউর রহমানকে এই কাজে কবুল করেছেন। আজকে সৌদি আরবে বাংলাদেশের পরিচিতির একটি গুরুত্বপূর্ণ অংশ হলো সেই নিম গাছ, যাদেরকে সৌদি ভাষায় তারা জিয়াস ট্রি এভাবেই অভিহিত করেন। সেই সম্পর্কের ভিত্তিতে সৌদি আরবে তারেক রহমান কবে যাবেন, জনগণের মধ্যে এরকম একটি কৌতূহল কিন্তু খুব বেশি রকমের চাঞ্চল্য সৃষ্টি করেছিল। সেই কৌতূহল নিবৃত্ত হয়েছে যেদিনই আমরা মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হওয়ার সংবাদটি পেলাম, সেই দিন সকালেই সৌদি আরবের পক্ষ থেকে মানুষের এই কৌতূহল নিবৃত্ত করার একটি গুরুত্বপূর্ণ সংবাদ আসলো। 6 জুলাই সোমবার সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান আল সৌদ তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ করেন এবং নিজে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন। ওই দিন সকালে সচিবালয়ে সৌদি আরবের যে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া সৌদি যুবরাজের এই আমন্ত্রণপত্র আনুষ্ঠানিকভাবে তারেক রহমানের কাছে পৌঁছে দেন এবং সৌদি যুবরাজও বাংলাদেশে আসতে চান এমনটি নিশ্চিত হয়েছে। সেই বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা জনাব হুমায়ুন কবির, সৌদি আরবের উপরাষ্ট্রদূত তিনি উপস্থিত ছিলেন। ফলে এটি হাই প্রোফাইল দেখা সাক্ষাৎ। এবং এরপরে হুমায়ুন কবির জানান যে সরকারিভাবে অতি দ্রুত আলোচনা করে এই উভয় নেতার সফর বিনিময় এর তারিখ নিশ্চিত হবে। আমরা প্রত্যাশা করি এই বছরের মধ্যেই তারেক রহমান সাহেব সৌদি আরব যাবেন। এবং সৌদি আরবের আগে আমরা জানি জিয়াউর রহমানকে কিভাবে তারা সম্মান করতেন। খালেদা জিয়া বিরোধী দলের নেত্রী থাকা অবস্থায়ও তিনি সৌদি বাদশার রাজকীয় মেহমান হিসেবে একাধিকবার চিকিৎসা এবং উমরার জন্য তিনি সৌদি আরব গেছেন। সৌদি আরবের এই যে জিয়া পরিবারের প্রতি বিশেষ অ্যাটেনশন, বিশেষ সম্মান, এটা তো আমরা জানি। ফলে তারেক রহমানও সেখানে যে সর্বোচ্চ মর্যাদা পাবেন সেটি আমরা অনুমান করতে পারি। এবং এই মর্যাদার মধ্য দিয়ে তারেক রহমান তার রাষ্ট্রের জন্য, তার রাষ্ট্রের নাগরিকদের জন্য নিশ্চয়ই আরও অনেক সম্ভাবনার দুয়ার খুলতে পারবেন, এটি আমরা স্থিরভাবে বিশ্বাস করি। মধ্যপ্রাচ্যে ওমান, অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে সেখানে আরও অনেক সফর বিনিময়ের মধ্য দিয়ে বাংলাদেশের জন্য আরও সুসংবাদ খুব শীঘ্রই আমরা পাবো, এমন প্রত্যাশাই করতে পারি। ফলে আমাদের এই যে তারেক রহমান মাত্র 4 মাস রাষ্ট্র পরিচালনার দায়িত্বে তিনি আছেন, এর মধ্যে যে অবস্থাটি তৈরি হয়েছে, আমরা ইংরেজি সেই বাক্যটি বলতেই পারি, মর্নিং শোজ দ্য ডেজ, অর্থাৎ সকালের সূর্য দেখেই দিনের আবহাওয়া, দিনের উজ্জ্বলতা এটি মোটামুটি বিবেচনায় নেওয়া যায়। ফলে তারেক রহমানের এই যে গুড স্টার্ট, এই যে প্রথম রাষ্ট্রীয় সফর মালয়েশিয়া, তারপরে চীন, সেখান থেকে যে সমস্ত সংবাদ বার্তা এবং যে ডিপ্লোমেসি, যে ভূ রাজনীতি, যে অর্থনৈতিক উন্নয়ন, অন্যান্য প্রসঙ্গে যে সমস্ত বার্তা এবং আলোচনা হয়েছে, সেগুলো নিশ্চয়ই আমাদেরকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার সোপান তৈরি করবে, এমনটাই প্রত্যাশা করতে পারি। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।